প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। যে সময় এই অনুষ্ঠানটি চলছে সেই সময়ে বিশ্ব ফুটবল মঞ্চে আর্জেন্টিনা আর কলম্বিয়ার রুদ্ধশ্বাস লড়াই চলছে। আমরা যদি সময় পাই হয়তো সেটা নিয়েও একটু আলোচনা করব, কিন্তু তার আগে আমি আপনাকে কয়েকটি শিরোনাম পড়ে শোনাই পত্রপত্রিকার। প্রথম আলো, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, কোঠা সংস্কার আন্দোলন। যুগান্তর, ব্যারিকেড ভেঙে পদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম, সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। দৈনিক সমকাল, বেঁচে গেলেন ট্রাম্প, আরও বিষাক্ত মার্কিন রাজনীতি, সরকারের পদক্ষেপের অপেক্ষায় শিক্ষার্থীরা, দুর্নীতিতে জড়িতদের যেখানে পাবো ধরব, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, দুর্নীতির জঞ্জাল সাফ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কোটা বাতিলের প্রভাব নেই বিসিএসে, সমাবেশে ট্রাম্পকে গুলি, অল্পের জন্য রক্ষা। দৈনিক ইত্তেফাক, ট্রাম্পকে হত্যার চেষ্টা, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই বাইডেন, আপন পর কাউকে ছাড়ব না প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, দুর্নীতিবাজদের ছাড়া হবে না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। মানব জমিন, কোটা ইস্যুর সমাধান আদালতে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প, 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। দৈনিক দেশ রূপান্তর, সুবিধা কি রাজাকারের নাতিরা পাবে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন। মার্কিন রাজনীতিতে রক্তের দাগ। সময়ের আলোর শিরোনাম, গুলিতে রক্তাক্ত ট্রাম্প, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যাকে পাবো তাকেই ধরবো, গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, সরকার কঠোর হওয়াতেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প। দৈনিক বাংলা, আদালতে সমাধান না হওয়া পর্যন্ত কিছু করার নেই, কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, সমাধান আদালতে, কোটা বিরোধী আন্দোলনে ধ্বংসাত্মক হলে আইনি ব্যবস্থা। রতন, আপনি শিরোনাম শুনলেন। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন এবং এটি একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জবাবদিহিতার জায়গায় দাঁড়িয়ে কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না, প্রথম আলোর শিরোনাম। দুর্নীতি জড়িতদের যেখানে পাবো ধরব, সমকালের শিরোনাম। দুর্নীতিবাজদের ধরা অব্যাহত থাকবে, যুগান্তর শিরোনাম করেছে। কালের কণ্ঠের শিরোনাম, দুর্নীতির জঞ্জাল সাফ করতেই হবে। ইত্তেফাকের শিরোনাম, আপন পর কাউকেই ছাড়ব না। ধন্যবাদ। আপনি সংবাদ সম্মেলনে ছিলেন? হ্যাঁ, ছিলাম। আমি চীনের সফর সঙ্গে ছিলাম। সংবাদ সম্মেলনে তো বেসিক্যালি পলিটিক্যাল কথাবার্তাগুলো বেশি হয়। সফর সম্পর্কে কিন্তু আলোচনা, প্রধানমন্ত্রী নিজে রিটেন স্পিচ পড়েছেন, সেখানে সামান্য আলোচনা হয়েছে। আর বর্তমান সমসাময়িক প্রসঙ্গ নিয়েই তিনি সবসময় বেশি কথা বলেন। কালকে দুর্নীতি প্রসঙ্গটা তিনি প্রাধান্য দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন এবং এক পর্যায়ে উল্লেখও করেছেন যে আমার বাসায় কাজ করতো পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক, আমি কাউকে ছাড়বো না, সে প্রসঙ্গ নিয়েই বলেছেন। একথা বলার অপেক্ষা রাখে না যে সম্প্রতিকালে কিছু দুর্নীতি এবং বড় বড় চিহ্নিত ব্যক্তিবর্গ যারা নাকি একসময় দণ্ড প্রতাপের সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সংস্থায়, তাদের বিরুদ্ধে দুর্নীতির যে মামলা হচ্ছে, তাদের সম্পদ ক্রোক করা হচ্ছে, তাদের বাড়িঘরগুলো সিলগালা করা হচ্ছে, এইটা আমি বলবো যে একটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ অনেকেই ভেবেছিল যে সরকারের এত উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ হয়তো বা পার পেয়ে যাবেন, সরকার হয়তো কঠোর হবে না। কিন্তু আমি মনে করি দিস ইজ দ্য মেসেজ ফর দ্য জেনারেল সার্ভিস হোল্ডার অ্যান্ড জেনারেল পিপল, যে সরকারের থেকেও দুর্নীতি করলে সরকার তাকে ছাড় দেয় না। এবং অবভিয়াসলি বাংলাদেশ সম্পর্কে দেশি বিদেশি সমস্ত ব্যক্তিরাই এক বাক্যে স্বীকার করে যে দেশে দুর্নীতি বন্ধ হলে আমাদের জাতীয় যে বাজেট, জাতীয় যে জিডিপির গ্রোথ 1.2%, মানে হিউজ
টাকা আমাদের সেফ হতে পারে দুর্নীতি পাচার বন্ধ হলে। সুতরাং সেই দিকে সরকার যেহেতু গুরুত্ব দিচ্ছেন এবং জিরো টলারেন্সের কথা রিপিটেডলি কালকে উল্লেখ করেছেন, আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো যে যদি তিনি এই শক্ত অবস্থানে থাকতে পারেন তাহলে অবশ্যই এই দুর্নীতিবাজরা চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। অন্য অন্য দুর্নীতিবাজ যারা দুর্নীতি করছে বা করা শুরু করেছিল বা করার ইচ্ছা পোষণ করে তাদের দমন করা সম্ভব হবে। রতন, আপনি যথার্থই বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তা কিন্তু আমরা খুব সাহসী হয়ে উঠি এবং এটা বলতেই হবে যে এই যে জিরো টলারেন্স মানুষের বেশ আশ্বাস সঞ্চার করে। কিন্তু একই সাথে বিনীতভাবে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে এই সময়ে যাদেরকে এই যে দুর্নীতির দায়ে যাদের সম্পত্তি ক্রয় করা হচ্ছে বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে শারীরিকভাবে ধরার কোনো বা গ্রেপ্তার করার বা এই ধরনের কোনো নজির কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি, ওই ড্রাইভার ছাড়া, পিএসসি ড্রাইভার ছাড়া বা তাদের সাথে অন্য ছাড়া। প্রশ্নটা উঠেছে, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটা করেছেন, যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন কি পরিমাণ স্বচ্ছতার জায়গায় তিনি বলেছেন আমার বাড়ির যে কাজের লোক তাকে কিন্তু আমি ছাড় দেইনি। কিন্তু প্রশ্নটা যেখানে উঠেছে যে তার পরিচয় নিয়ে একটি পত্রিকা লিখছে সাবেক সহকারী অ্যাকাউন্ট, তার প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া হচ্ছে। আবার আরেকটি পত্রিকা লিখেছে নেতা কর্মীদের পানি খাওয়ানোর কাজ জাহাঙ্গীর, 400 কোটি টাকার মালিক তিনি। তাহলে প্রশ্নটা যেটা উঠেছে, যদি ওই ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় তাহলে এনাকে কেন গ্রেপ্তার করা হলো না এখনো? এই যথার্থই বলেছেন আপনি যে আসলে বড় বড় যাদের বিরুদ্ধেও ইতিমধ্যেই দুদকের মামলার কারণে সংস্থাগুলো অ্যাকশন নিয়েছে তাদের কাউরি গ্রেপ্তার করা যায়নি, বিদেশে চলে গেছে, কেউ দেশেই পাওয়া যাচ্ছে না। ফর দিস তাদের সম্পত্তিগুলো ক্রয় করা হচ্ছে, সিলগালা করা হচ্ছে। আমি দেখলাম যে ওই যার প্রধানমন্ত্রীর বাড়ির যে চাকর বা পিয়ন ছিল, যে এক এক জায়গায় এক একটা উল্লেখ করা হয়েছে, তার সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য একটা অর্ডার হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে। এই তো অবভিয়াসলি আপনি যেটা বলছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার একান্তই ব্যক্তিগত মতামত, যে এই সমস্ত দুর্নীতি তো আর একা হয় না। আপনি আর আমি একাই দুর্নীতি করতে পারবো না। আমার একটা চেইন আছে, আমার কিছু সহযোগী আছে উচ্চ থেকে নিচু পর্যন্ত। এই সহযোগীরা বড় স্যারকে যদি বাঁচাতে পারেন তাহলে আমরাও বেঁচে যাব, সেরকম একটা মানসিকতা থাকে। সুতরাং আমার মনে হয় যে এই বড় স্যারদেরকে ছাড় দেওয়া বা বিদেশে পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়া তারপরে তার বিরুদ্ধে ওয়ারেন্টটা ইস্যু করে দেওয়া বা বিভিন্ন বিমানবন্দর বা বন্দরে তার ওয়ারেন্টটা পাঠিয়ে দেওয়া, এতে হয় কি একটা প্রশ্ন দাঁড়ায় যে আচ্ছা আদৌ কি এদের শাস্তি হবে? এইটা যদি আসলে সুযোগ নিয়েও চলে যায়, আমি যদি এই সন্দেহটা করি যে আপনার সাবঅর্ডিনেটরাই আপনাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছেন, আপনি কিন্তু এই প্রশ্নটা ফেলে দিতে পারবেন না। আপনি যেটা বললেন যে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা তো অবশ্যই দেখা দেবে যে সরকার কি তাহলে ছাড় দিল তাকে, সরকার কি বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছে? আপনি যেটা বললেন ড্রাইভার গ্রেপ্তার হলো, সে ড্রাইভার দিকে একদম নিচু স্তরের ড্রাইভার দিকে তাকে ধরা হলো, কিন্তু অন্য যারা তার চেয়ে 10 গুণ বেশি টাকা যারা লুটপাট করেছে বিদেশে তাদেরকে ধরা হলো না কেন, বা ধরার আগে তারা পালালো কি করে? তো এটা যথার্থ বলেছেন এবং এটা দেশবাসীর দাবি, আমারও দাবি যে তাদেরকে, যেহেতু প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সাথে বলেছেন যে কাউকে ছাড় দেব না। না, এই প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্যালুট করি আমরা, এবং এই যে দৃঢ়তা, মাননীয় প্রধানমন্ত্রী যখন দৃঢ়তার সাথে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী যিনি, তিনি যখন এই কথা বলেন তখন তার সাবঅর্ডিনেটদের উচিত হলো ইমিডিয়েটলি এই সমস্ত চোর বাটপার বিদেশে টাকা পাচার করে এবং সরকারের সম্পত্তি আইনের আওতায় নিয়ে আনতে হবে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে এখন তো বেশ তোলপাড়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাতের অন্ধকারেও যে বিক্ষোভ দেখা গেল, সেটা একটা নজিরবহন বিক্ষোভ। মাননীয় প্রধানমন্ত্রীও বক্তব্য দিয়েছেন যে কোটার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোর কোনো সুযোগ নেই এবং সুবিধা কি রাজাকারের নাতিরা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী এরকম কথা বলেছেন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু একটা স্পর্শকাতর স্লোগানও শুনলাম রাতের জায়গায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা কি এই জন্য দেশ স্বাধীন করলাম? আমার প্রশ্নটা এখানে, আমার যে সফটনেসটা ছিল গতকালকে পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে, গতকাল রাতে তাদের স্লোগান, 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের যে দাবি, এটা একটা ধরনের অধ্যত্ব এবং দাবি পেছাবেন যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার বলার মতো অধ্যত্ব দেখাতে পারে। অবভিয়াসলি নট। আমি এই কোটা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে গতকাল পর্যন্ত ছিলাম, এখন আমি নাই।
কারণ এটা কারা বলতে পারে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা, এই অধ্যত্ব, এই স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এটা পবিত্র জায়গা যেখানে আমরা পড়াশোনা করেছি, যেটা স্বাধীনতার জন্য এই ভাষা আন্দোলনের জন্য যে বিশ্ববিদ্যালয়ের অবদান ঐতিহাসিকভাবে সত্য, সেইখানে দাঁড়িয়ে যারা এই কথা বলতে পারে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে অভিযান যাবো যে কোটা আন্দোলনের কথা বাদ দিয়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান দেয়। আরেকটা ব্যাপার যেটা হতে পারে যে এই ধরনের একটা মিছিলে বিচ্ছিন্নকারী যারা ঢুকে হয়তো এই স্লোগানটাও দিতে পারে। আমি রাজনুর ভাই এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি প্রশ্ন করি, এই যে হাজার হাজার কোটা আন্দোলনকারীরা সমবেত হচ্ছে, মাইক মারা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তাদের খরচ জোটাচ্ছে কে? পেছনে কারা? কেন কত বড় অধ্যত্ত যে প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দেবে 24 ঘন্টার মধ্যে তার দাবি প্রত্যাহার করার জন্য, বরং গত 15 দিন যাবত সরকার এই রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ঢাকা নগরবাসীকে যে পরিমাণ কষ্টের মধ্যে ফেলেছে, তারপরেও সরকার যে সহনশীলতা দেখিয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এই স্লোগানের পরে, এই অধ্যত্ত দেখানোর পরে সরকারের মানে এই সহনশীলতা দেখানোর সুযোগ নেই। তারপরে আমি একটা কথা বলে শেষ করছি। কালকে প্রধানমন্ত্রী বলেছে যারা আন্দোলন করছে তারা কি আইন, তারা কি সংবিধান দেখে না? হাইকোর্ট একটা রায় দিয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেছে, আপিল বিভাগে রায়টা অ্যাকসেপ্ট করেছে, মানে দিস বল এখন কোর্টে, নির্বাহী বিভাগের কাছে কিছু নেই। আপিল বিভাগ আগামী মাসের 7 তারিখে শুনানির পরে রায়ের তারিখ নির্ধারণ করেছে। অবভিয়াসলি সরকারকে ওই পর্যন্ত বা আন্দোলনকারীদের ওই পর্যন্ত সুযোগ কালকে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে তিনি ওই পর্যন্ত অপেক্ষা করেন, কোর্ট কি রায় দেয়, কোর্টের রায়ের পরে নির্বাহী থাকবে। রতন, একটা ব্যাপার যেটা হয় যে এই মিছিলে সাধারণ ছাত্রছাত্রীদের মুখগুলো তো দেখা গেছে এবং কি পরিমাণ শান্ত শিষ্ট ছেলেমেয়েরাও মিছিলে নেমেছে। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমি ছাত্র আন্দোলন নিয়ে, বিশেষ করে আমার যে বিট ছিল ইত্তেফাকে, আমি চাকরি করতাম যখন ছিলাম, আমার স্টুডেন্ট পলিটিক্স এটা নিয়েই আমার কাজটা ছিল সবচেয়ে বেশি। আমি জানি যে এই ধরনের আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীকে উস্কে দেওয়া হয় এবং সেই উস্কে দেওয়ার কাজটা করা হয়। এইটা যেন উস্কে না দিয়ে, এই স্লোগান তো কালকের এক পর্যন্ত আসে নাই। সাধারণ ছাত্রীরা যখন মুভমেন্টটা করেছে, আস্তে আস্তে তো মুভমেন্টটা বাড়ছে না, এবং এই ধরনের আন্দোলনের মধ্যে রাষ্ট্র মেরামতের স্লোগানও দেখা গেছে। না, সেটাই বললাম যে তাহলে রাষ্ট্র মেরামত, রাজাকার নিয়ে এত রিয়াকশন প্রধানমন্ত্রী কালকে বলেছেন। মানে ব্যাপারটা যেটা হলো যে এই যে কোটার বিষয়টি সাধারণ ছাত্রদের সেন্টিমেন্টের প্রতি কিন্তু আমাদের সহনশীলতা আছে এবং আমরাও মনে করি যে কোটার একটা সংস্কার হওয়া খুবই জরুরি। সরকার করেছিল, কোর্ট আবার সেটাকে মাঠে ছেড়ে দিয়েছে। সরকারকে আরেকটা সুযোগ আছে সরকার কিছু করার, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা বলা আছে যে সরকার ইচ্ছাগুলো করতে পারবে। যেহেতু আপিল বিভাগ টেক ওভার করেছে, এই মুহূর্তে করার কিছু নেই। কিন্তু এই আন্দোলনের পেছনে যদি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী স্লোগান হয়, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকে, সেখানেই প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চাই যে এই ধরনের সংকট খুব দ্রুত নিষ্পত্তি হোক, আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা যেন কোনোভাবেই নিগৃহীত না হয় এবং তাদের উপর যেন কোনো পড়াশোনা বন্ধ না হয়। এবং একই সাথে পড়াশোনা বন্ধের কথা যখন বললেন, যেমন আমরা বলছি যে তোমরা আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাও, কিন্তু রতন বিনীতভাবে জিজ্ঞেস করি, এই যে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারটা মনে হচ্ছিল যে ওবায়দুল কাদের সাহেবের সাথে যখন আলোচনা হলো তখন মনে হলো যে মোটামুটি বোধহয় একটা জায়গায় গেল, কিন্তু ফেডারেশন তো অলরেডি বলেছেন আন্দোলন অব্যাহত থাকবে। তাহলে আমি এই যে শিক্ষার্থীদের বলছি ভাই তুমি ক্লাসে ফেরত যাও, কোথায় যাবে? ক্লাস তো নাই, শিক্ষক কিন্তু নাই। কালকে এই প্রসঙ্গটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছিল। প্রধানমন্ত্রী তিনি একটা ফাইল দেখিয়ে বললেন যে শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো করা হয়েছে সেটা আমার কাছে পাঠানো হয়েছে। আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, আমি ফাইলটা দেখতে পারিনি। আমি আশা করছি ফাইলটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওবায়দুল কাদের সঙ্গে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের রেজাল্ট, আমি মনে করছি সেটা ভুল বোঝাবুঝি অবসান হবেন। কালকে এই প্রসঙ্গটা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তা আমি মনে করছি যে, এবং ওবায়দুল কাদের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের পরে শিক্ষকরা বলছে যে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরবর্তী সময় দেখলাম যে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। তো আমার মনে হয় যে এই ভুলাবুঝি দ্রুত নিরসন না হলে, আপনি এখন পর্যন্ত কিন্তু প্রায় 40,000 শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই। ভর্তির সময় কিন্তু চলে যাচ্ছে। ভর্তি হওয়ার পরেই কিন্তু একটা সেশন জটে পড়া যাওয়ার একটা আশঙ্কা আবার তৈরি হয়েছে এই শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনের কারণে। সুতরাং জাতির বৃহত্তর স্বার্থে, শিক্ষা ব্যবস্থার দ্রুত স্বার্থে এই শিক্ষক এবং ছাত্রদের আন্দোলন দুটোকেই একটা পরিসমাপ্তি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষের দিকে একটু শুরুতেই যেমন বলেছিলাম যে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ফুটবল লড়াই চলছে, বিশ্ববাসী একদম অবাক চোখে। আমরা যখন এই অনুষ্ঠান করছি আমাদের সংবাদকর্মীরাও সবাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই জায়গায় দেখছিল।
আমাদের ফুটবলের কি অবস্থা? না, ওটাই বলছিলাম। দেখেন দেখেন মানুষের ফুটবলের প্রতি আমাদের কত প্রেম, কত ভালোবাসা, যে কোথায় কলম্বিয়া, কোথায় আর্জেন্টিনা, যাদের সঙ্গে আমরা চিনি না, জানি না, দেশও কোথায় সেটা পাগলের মতো দেখছি, কিন্তু পাগলের মতো আমরা দেখছি, মোবাইলে দেখছি, টেলিভিশনে দেখছি, বিকজ আমাদের ফুটবলের প্রতি ভালোবাসার থেকে। কিন্তু আমাদের ফুটবল গেল কোথায়? প্রশ্ন তো এটা। আমরা কেন এই জায়গাটায় একসময় ছিলাম, আমরাও আবাহনী গ্যালারিতে যাওয়ার জন্য আমরা সকাল 2 ঘন্টা আগের থেকে যে ঢাকা স্টেডিয়ামে উঠে দেখতাম, সেই উৎসাহটা মাঠে মারলো কারা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নটি রেখেই অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, ফুটবল উন্মাদনা আমাদেরও তো ছিল, আমাদের ফুটবলটা গেল কোথায়? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।